আচ্ছা, এখন আমাদের যে মডার্ন হিস্ট্রি, যেখানে ব্রিটিশ রাজ চলছে এবং ভারতীয়দের দিক থেকে বিভিন্ন রকম প্রোটেস্ট, এরকম কমিশন অর্গানাইজেশনের মিলিত ব্রিটিশ বিরোধী যে আচরণগুলো, তার মধ্যে একটা ছোট্ট একটা পিরিয়ড 1927 থেকে 1930, সেই বিষয়টাই একটু বড়সড় করে একটা আলোচনা করব। পয়েন্ট ওয়াইজ, পয়েন্ট ধরে ধরে ব্যাপারগুলোকে মনে রাখার চেষ্টা করব, মনে রাখতে যেভাবে সুবিধা হয় নিজের জন্য, সবার জন্য, যে তার যেটা যেভাবে সুবিধা হয় সেভাবে নেওয়ার জন্য। তো 1927 থেকে 1930-এর মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেটাকে গল্পের আকারে পয়েন্ট ওয়াইজ একটা সিকুয়েন্সিয়ালি এই পুরো বোর্ডটার মধ্যে যতটা করা যায় কমপ্লিট করবো, আমার জন্য, যারা দেখছো তাদের জন্য, আর তোমরা যারা দেখছো তোমাদের জন্য, সবার জন্য। অ্যাকচুয়ালি এগুলো একটা সিকুয়েন্সিয়ালি মনে না রাখলে ভুলে যেতে হয়। সে যেভাবেই পড়ুক না, যতটাই পড়ুক না কেন, ভুলে যায়। কিন্তু কোনো একটা বেসের উপর দাঁড় করিয়ে কোনো একটা কিছুর সঙ্গে রিলেট করে মনে রাখলে ব্যাপারটা অনেক দীর্ঘস্থায়ী মনে থাকে। তো সেরকম ভাবেই 1927 থেকে 1930, তার আগে থেকে কি করে এসছে সে ব্যাপারটা আমি যাচ্ছি না, ব্যাপারটা চলে আসি আমি 1919 সাল। 1919 সালে একটা অ্যাক্ট পাস হয়, ভারতীয়দের দিকে একটা অ্যাক্ট পাস হয়, নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা লাগু যখন হয়, তার ঠিক চলছিল কোথায়? ব্রিটেনের বা ব্রিটিশদের সব থেকে সেরা কলোনি ইন্ডিয়াতে। সেই সেরা কলোনি ইন্ডিয়াতে লাগু হয়েছে অ্যাক্ট। সেই অ্যাক্টের কার্যকারিতা কিভাবে, কতটা কার্যকরী ভারতীয়দের পক্ষে, কতটা ফ্রুটফুল, সেটা 10 বছর চলার পর, 10 বছর চলার পর সেটাকে মূল্যায়ন করা প্রয়োজন ছিল, বা এটা এমনটাই বলা ছিল যে এটা 10 বছর চলবে এই অ্যাক্টের অনুযায়ী। সেটা 10 বছর পরে কতটা ফ্রুটফুল হলো, কতটা কার্যকরী হলো, সেটা তখন ইনকোয়ার করা হবে। তো সেটা 10 বছর পরে হলে সেটা হওয়ার কথা থাকে 1929-এ। কিন্তু 1929-এর আগে ভাগেই অ্যাডভান্সড ব্রিটিশ গভর্নমেন্ট একটা কমিশন তৈরি করে, সাইমন কমিশন। কেন? যে ইনকোয়ারি সেই করার জন্যই। কে তৈরি করেছিল? তৎকালীন ইংল্যান্ডের যে প্রাইম মিনিস্টার ছিলেন স্টেনলি বালডিন, তিনি সাইমন কমিশন গঠন করেন। মানে তিনি পাওয়ার দেন সাইমন কমিশন গঠন করার জন্য, যেটা 1919-এর ইন্ডিয়ান অ্যাক্টকে পর্যালোচনা করবে বলে ভারতে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা 10 বছর পরে 1929-এ হওয়ার কথা, সেটা কেন প্রায় 2 বছর অ্যাডভান্সড হচ্ছে? এমনি তো ব্রিটিশ ভারতের পক্ষে নয়, কেন অ্যাডভান্স হলো? এর পিছনে একটু কারণ আছে। কারণটা হচ্ছে এরকম যে ব্রিটিশ ইংল্যান্ডে তখন দুটো মুখ্য দল রয়েছে, একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি, একটা লেবার পার্টি। এই যে ব্যক্তি প্রাইম মিনিস্টার, ইনি কিন্তু কনজারভেটিভ পার্টির লোক। তা ইনি কি করেন, সাইমন কমিশন হবে বলে বলে রাখেন। কেন? কারণ তার ঠিক বছর পরেই, 1 বছরের মধ্যেই নির্বাচন হবে ইংল্যান্ডে। সেখানে কনজারভেটিভ আর লেবার পার্টির একটা হাড্ডাহাড্ডি লড়াই। তো ইংল্যান্ডের কাছে, ইংল্যান্ডের লোকজনের মধ্যে বা পার্লামেন্টের মধ্যে ভারতের প্রতি ইংল্যান্ডের কেমন বিহেভ,
কতটা মুক্ত মনোভাব সম্পন্ন বিহেভ করছে সেটাকে দেখানোর জন্য কিন্তু স্ট্যানলি বল্ডিং 2 বছর আগেই সাইমন কমিশনকে অ্যাপয়েন্ট করার কথা ঘোষণা করেন। আর এখানে প্রশ্ন যে এত কিছু বলার কারণ, আমাদের 1919 সালটা ইজিলি মনে থাকবে এবং এটাও মনে থাকবে 1919-এর 10 বছর পরে 1929 আসবে, তখনই কিন্তু একটা কমিশন আসার কথা, কিন্তু না, সেটা অ্যাডভান্সড তৈরি হয়েছিল। তো তখন একটা সাল সম্পর্কে একটা আইডিয়া মনের মধ্যে থেকেই যাবে যে 1929-এ না, 29-এর আগেই হবে সাইমন কমিশনের গঠন বা তার কার্যকাল। এবার সাইমন কমিশন কবে গঠন হলো? স্ট্যানলি বল্ডিন পাওয়ার দেওয়ার পরে ভারতের স্টেট সেক্রেটারি, নাম বার্কেনহেড বা ব্রিকেনহেড বলে, সেই ব্যক্তি সেই ব্যক্তি সাইমন কমিশন গঠন করলেন। কাকে নিয়ে? এই সাইমন কমিশন, এখান থেকে একজনের নাম রয়েছে সেই মেম্বারদের মধ্যে। সেখানে ছিলেন 7 জন মেম্বার, সবাই হোয়াইট, সবাই ব্রিটিশ। তার মধ্যে একজন ছিলেন জন সাইমন, একজন ছিলেন ক্লিমেন্ট হেটলি, যে ক্লিমেন্ট হেটলি পরবর্তীতে বেশ বড় সড় ভূমিকা পালন করেছে দেখব। তো আরো 5 জন ছিলেন, কিন্তু সবাই ছিলেন ব্রিটিশ। তাহলে সাইমন কমিশন গঠিত হয়েছিল 8 নভেম্বর 1927 ইংল্যান্ডে। কেন? ওই উদ্দেশ্যে যে 1919-এ যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট পাস হয় সেটাকে ইনকোয়ার করতে। এই বার্কেনহেড বা ব্রিকেনহেড যে লোকটা, ইনি ছিলেন একজন সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া। তিনি কিন্তু এই কম্পোজিশনটা তৈরি করেছিলেন। এবার এনার বিষয়ে একটু পরে আসবো, তার আগে বলে রাখা ভালো যে এই যে 7 জন মেম্বার ছিলেন সবাই ছিলেন হোয়াইট। এই হোয়াইট মেম্বারদের কি দায়িত্ব দেওয়া ছিল? যে ভারতে আসো, ভারতকে ইনকোয়ার কর, ভারতের লোকজনদের দেখো তারা কি সাফার করছে বা কতটা হ্যাপি, তাদের সামাজিক অবস্থা কেমন, পলিটিক্যাল অবস্থা কেমন, সেটা দেখার জন্য কাদেরকে পাঠানো হচ্ছে? ব্রিটিশদের। এখানে এখানে প্রশ্ন উঠে আসে যে ভারতীয়দের ব্যাপারে জানতে হবে, ভারতীয়দের বিষয়ে নড়াচড়া করতে হবে, সেখানে ব্রিটিশরা এসে কি করবে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে। তো তখন এদের দিক থেকে কতগুলো উত্তর আসে, ব্রিটিশদের দিক থেকে কতগুলো উত্তর আসে। সেই উত্তরগুলো এরকম যে ইনি বলেন, বা ব্রিটিশদের পক্ষ থেকে যেটা বলা হয় সেটা হলো যে ভারতীয়রা কি অবস্থায় আছে, তাদের সামাজিক পরিস্থিতি কি, সেটা পর্যালোচনা করবে ব্রিটিশ পার্লামেন্ট। এবং ব্রিটিশ পার্লামেন্টই তাদের যা দেওয়ার বা যা নেওয়ার, যতটা সুবিধা দেওয়ার, তাদের জন্য যা কিছু করার সেটা ব্রিটিশ পার্লামেন্ট করবে, কোনো ভারতীয় তো করবে না। এর জন্য কোনো ভারতীয় নেই। কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল, অযৌক্তিক। কেন অযৌক্তিক? কারণ তখন অলরেডি ব্রিটিশ পার্লামেন্টে 2 জন ভারতীয় ব্যক্তি রয়েছে। তাহলে এখানে একটা বিষয় যে এরা বলে দিল, কিন্তু ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট করে কি হবে? কারণ পার্লামেন্ট দেখবে সবকিছু। কিন্তু তখন ব্রিটিশ পার্লামেন্টে অলরেডি 2 জন কিন্তু ভারতীয় রয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে যে 2 জন ভারতীয় মেম্বার ছিলেন, তো যখন ওরা বলছে যে ভারতীয়রা থেকে কি করবে, কিন্তু অলরেডি ব্রিটিশ পার্লামেন্টে তখন 2 জন ভারতীয় রয়েছেন, একজন সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, একজন শাফরুজি দোয়াব। সেখানে সাইমন কমিশন তো গঠন হলো, খবর তো ইন্ডিয়াতে চলে এসছে এরকম আসবে। তো ইন্ডিয়াতে কি হচ্ছে? ইন্ডিয়াতে প্রতি বছরে যেরকম কংগ্রেসের অধিবেশন বসে, বাৎসরিক অধিবেশন, 1927 ডিসেম্বর মাসে, এটা নভেম্বরে হচ্ছে, এটা ডিসেম্বর মাসে ভারতের মাদ্রাজে কংগ্রেস অধিবেশন বসে। আর প্রত্যেকটা কংগ্রেস অধিবেশন একজন যে সভাপতিত্ব করেন, তেমনি এই অধিবেশনে যে প্রিসাইড করছেন তিনি হচ্ছেন ডক্টর আনসারি।
NSAR। এখানের মেন যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, সাইমন কমিশন আসবে, তার সঙ্গে কি রকম আপ্যায়ন ব্যবহার করা হবে, কতটা যত্ন করতে হবে, কতটা প্রোটেস্ট করতে হবে, সেই বিষয়ে মেন আলোচনা। সেই আলোচনায় উঠে আসে যে সর্বসম্মতভাবে সব দিক থেকে প্রতিটা ক্ষেত্রে প্রতিক্ষণে সাইমন কমিশনকে বয়কট করতে হবে, প্রতি ক্ষেত্রে প্রতি রূপে সাইমন কমিশনকে বয়কট করতে হবে, এই তথ্যটাই উঠে আসে শেষ অবধি। কিন্তু এই ঘটনা আসার আগে একটু আমরা ওই দিকটা যাব যেখানে মুসলিম লীগ কি করছে, কারণ মুসলিম লীগ তখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মুসলিম লীগ করছে কি, মুসলিম লীগের যে নেতাগুলো আছে, যেটা সারা ভারতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা দিল্লিতে গিয়ে জিন্নার সঙ্গে দেখা করে এবং এই সভাতে তাদের কিছু দাবি দাওয়া তুলে ধরার জন্য তারা কিছু আলোচনা করে তারা চারটে প্রস্তাব এই মাদ্রাজ অধিবেশনে রাখবেন বলে স্থির করে, এবং সেই প্রস্তাবটা দিল্লি প্রপোজাল নামেই কিন্তু এই মাদ্রাজ অধিবেশনে এসেছিল। দিল্লি প্রপোজাল। তো দিল্লি প্রপোজাল যে মুসলিম লীগের যে প্রপোজাল যেটা দিল্লিতে হয়, সেই যে সভাটা সেটা হেড করেছিলেন, তার হেড ছিলেন কিন্তু আমাদের জিন্না। এখানে যে চারটে প্রস্তাব, তো চারটে প্রস্তাব কি ছিল? চারটে প্রস্তাব, এই চারটে প্রস্তাব ছিল যে সেন্ট্রাল যে লেজিসলেচার, মানে কেন্দ্রীয় যে আইনসভা, সেখানে 1/3 or more than 1/3 মুসলিম প্রতিনিধি থাকবে। সেকেন্ড, আমি আগে লিখে নিই, তখন বোম্বে সিন্ধ একসঙ্গে ছিল, বোম্বে সিন্ধ একসঙ্গে ছিল প্রভিন্সেস গুলো। তো তাদের দাবি বোম্বে প্রভিন্স থেকে সিন্ধকে আলাদা করতে হবে, বোম্বে প্রভিন্স থেকে সিন্ধকে আলাদা করতে হবে, সেপারেট বোম্বে, শর্টে লিখছি শুধু বোম্বে অ্যান্ড সিন্ধ। থার্ড যেটা ছিল সেটা ছিল তাদের সেপারেট ইলেকটোরেট দিতে হবে, মানে মুসলিমদের জন্য আলাদা সেপারেট ইলেকটোরেট, মুসলিমরা আলাদা ভোটে লড়বে। 4 নম্বর যেটা পাঞ্জাব বেঙ্গল, যেখানে মুসলিম অধ্যুষিত, মুসলিমদের সংখ্যা বেশি, সেখানে মুসলিম সংখ্যার অনুপাতেই ভোট হবে। এই চারটে বিষয় তারা এই মাদ্রাজ অধিবেশনে রাখে। মাদ্রাজ অধিবেশনে এটা অ্যাকসেপ্ট করা হয়, তাদের দাবিগুলো অ্যাকসেপ্ট করে ব্যাস আমি এখানে এটাকে ওয়েট করলাম। এবার আমি সাইমন কমিশনে চলে আসি। এবার সাইমন কমিশনে ইন্ডিয়াতে যখন আসে, বোম্বেতে প্রথম ল্যান্ড করে, সেটা হলো 3rd ফেব্রুয়ারি 1928। ডিসেম্বর 1927, তার ঠিক 2 মাস পরেই, 2 মাস না 1 মাস পরে, 1 মাস 6 দিন পরে আসে হচ্ছে সাইমন কমিশন। কোথায়? ভারতে। কোথায়? বোম্বেতে। এবার ভারতীয়রা তো এই মাদ্রাজ অধিবেশনেই প্ল্যান করে রেখেছে সাইমন কমিশন পাঠাতে, তো তারা এখানে স্লোগান তোলে, গো ব্যাক সাইমন। কালো কাপড়, তারাও তোলে গো ব্যাক সাইমন, মুখে হচ্ছে কালো কাপড়, কালো পতাকা, একটা হেভি প্রোটেস্ট হয়। ভারতীয়দের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান, বিভিন্ন নেতাদের বিভিন্ন রকম প্রোটেস্ট, সব মিলিয়ে মিশিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এখানে একটা জিনিস বলে রাখি যে সাইমন কমিশন কিন্তু এই যে ফেব্রুয়ারিতে এসেছিল, এখানে ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাস কিন্তু তারা তাদের যে কার্যক্রম আছে সেটা সম্পন্ন করে।
এবং পরবর্তীতে আরেকবার আসে, সাইমন কমিশন দুবার ভারতে আসে, সেটা এই বছরেরই অক্টোবর মাসে আসে এবং তার পরবর্তী মাসে মানে 29-এ 29 সালের প্রায় এপ্রিল অবধি তাদের কার্যক্রম চালনা করে। তো যখন যাই হোক যতবার এসছে ততবারই প্রোটেস্ট করেছে, দুবার এসছে তারা। এই প্রোটেস্টের একটা বিখ্যাত স্লোগান ছিল গো ব্যাক সাইমন। এই গো ব্যাক সাইমনটা, এই যে স্লোগানটা কয়েন করেছিলেন, এই যে গো ব্যাক সাইমন, এই কথাটা, এই স্লোগানটা যে কয়েন করেছিলেন তিনি হচ্ছেন ইউসুফ, খুব সুন্দর একটা নাম, ইউসুফ মেহের আলী। ইনি কিন্তু এই গো ব্যাক স্লোগানটা কয়েন করেছিলেন। এখন ইনার বিষয় হচ্ছে, ইনি হলেন তার কিছুদিন পরে 1942-তে বোম্বের মেয়র হয়েছিলেন। কোথায়? মেয়র অফ বোম্বে। ইউসুফ মেহের আলী। এখানে আরেকজন ব্যক্তি, আমি প্রোটেস্টগুলোর বলছি যাতে প্রোটেস্টের সঙ্গে কিছু নেতাদের নাম, তাদের পরিচয় আমরা মনে রাখতে পারি। এখানে একটা হলো কালিকুজ্জামান, এর নামটা সবারই চেনা, কালিকুজ্জামান, যিনি পরবর্তীতে উজ্জামান পাকিস্তানের ছিলেন এবং ইস্ট বেঙ্গলের গভর্নরও ছিলেন কালিকুজ্জামান। এই ব্যক্তি কি করেছিলেন? কালো রঙের ঘুড়ি উড়িয়েছিলেন, বেলুন উড়িয়েছিলেন, বেলুনে স্লোগানটা লিখে লিখে ছেড়েছিলেন, কালিকুজ্জামান। এখানে আরেকজন ব্যক্তির নাম উঠে আসে, তার নাম, তিনি কে? তিনি সাউথ ইন্ডিয়ার মাদ্রাজে, কোথায়? মাদ্রাজে এক বিখ্যাত প্রোটেস্ট করেছিলেন, যিনি অন্ধ্রা কেশরী নামে পরিচিত, যিনি অন্ধ্রা কেশরী নামে পরিচিত, টি প্রকাশন, যিনি অন্ধ্রা কেশরী নামে পরিচিত, ANDHRA, অন্ধ্রা কেশরী নামে পরিচিত, টি প্রকাশন, যিনি মাদ্রাজে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রোটেস্টে সামিল হয়েছিলেন। এই হচ্ছে ইন্ডিয়ার প্রোটেস্ট। এরপরে যে প্রোটেস্টটা হয় সেটা সারা ভারত জুড়ে তো প্রোটেস্ট চলছে, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, লাহোর। পাঞ্জাবের একটা প্রোটেস্টে, সেটা অক্টোবর মাসে পাঞ্জাবে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়, লালা লাজপত রায়, লালা লাজপত রায়, যিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন পুলিশের লাঠিতে। কে লাঠি চালিয়েছিলেন? জেমস স্কট নামে এক পুলিশ, জেমস স্কট, ইনি কিন্তু লাঠিচার্জ করেছিলেন। এবার এই লাঠিচার্জ যিনি গুরুতর আহত হন, হসপিটালাইজড হন এবং মারা যান। কবে মারা যান? অক্টোবরে আহত, নভেম্বর 17 নভেম্বর ইনি মারা যান, 1929। পাঞ্জাবের বিখ্যাত ভেটেরান একজন নেতা মারা গেলেন। বিদ্রোহের আগুন বিপ্লবীদের মধ্যে তৎক্ষণাৎ জ্বলে উঠল, তাদের প্রতিশোধের স্পৃহা জেগে উঠল। যেমন কারা ছিলেন তারা, লিখছি না নামগুলো, মুখে বলছি। সুখদেব, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং প্রমুখ বিপ্লবী যারা ছিলেন, তাদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে। এখানে খুব ভালো করে মনে রাখতে হবে যে 17 নভেম্বর ঠিক এক মাস পর, ঠিক 17 ডিসেম্বর, তারা জেমস স্কটকে হত্যার জন্য একটা পরিকল্পনা করেন, কিন্তু ভুলবশত মেরে ফেলেন সান্ডার্স নামে অন্য এক ব্যক্তি।
সাইমন কমিশনের ইন্ডিয়াতে ল্যান্ড করার পরে যে ঘটনাগুলো ঘটলো তার মধ্যে ছোট্ট কিছু ধারণা এই, যাই হোক। এরপর আমি চলে আসি আবার ভারতবর্ষের নেতাদের দিকে, তারা কি করেছে। এখানে অনেকটা পড়ে ফেললাম, প্রায় 29-এ চলে গেছি। সরি সরি, এখানে ভুল হয়েছে, 28-এ। কাটতে হবে। এখানে লাল লাজপত রায়কে যে লাঠিচার্জ করেছিলেন তিনি ছিলেন হচ্ছে জেমস স্কট, এবং জেমস লাঠিচার্জের পরে 17 নভেম্বর 1928 মারা যায় হচ্ছে আমাদের লাল লাজপত রায়। তার ঠিক 1 মাস পরে 17 ডিসেম্বর 1928 তারা জেমস স্কটকে মারার একটা পরিকল্পনা করেন, কিন্তু মেরে ফেলেন। তাকে মেরে ফেলেন হচ্ছে স্যান্ডার্সকে। যাই হোক, এটা গেল। 19 ফেব্রুয়ারিতে ল্যান্ড করেছে। ল্যান্ড করার পরে এখানে মাদ্রাজ, তার আগে মাদ্রাজ অধিবেশন হয়েছে। মুসলিম লীগ এখানে দিল্লি প্রস্তাব রেখেছে। ল্যান্ড করার পরে ফেব্রুয়ারি 1928 যেখানে অল পার্টি কনফারেন্স, যেটাও হেড করেছিল পি এন আনসারি, যেখানে একটা সাব কমিটি তৈরি করা হয়, যেখানে নেহেরু কমিটির নামে পরিচিত, যার চেয়ারম্যান ছিলেন মতিলাল নেহেরু, সেক্রেটারি ছিলেন জওহরলাল নেহেরু, এছাড়া সুভাষচন্দ্র বসু, সাপ্রুজি এরাও ছিলেন, এদের সদস্যরাও ছিলেন। তাদের মেন কাজ ছিল হচ্ছে একটা কনস্টিটিউশন ড্রাফট করা, যেটা ওই ব্রিকেনহেড চ্যালেঞ্জ করেছিলেন যে ভারতীয়দের পক্ষে সম্ভব না কোনো কনস্টিটিউশন তৈরি করা। তার চ্যালেঞ্জ হিসাবেই ধরা চলে এটা নেহেরু কমিশন গঠন করে। আর নেহেরু কমিশন এই সমস্ত বিষয়গুলো, মুসলিম লীগের প্রস্তাব, মাদ্রাজ অধিবেশনের কথোপকথন, সমস্ত বিষয় নিয়ে নেহেরু কমিশন একটা রিপোর্ট পেশ করে আগস্ট মাসে, যেটা নেহেরু রিপোর্ট নামেই সব থেকে বেশি বিখ্যাত। নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্ট। কবে চলছে? 1928-এর আগস্ট মাস। নেহেরু রিপোর্টে নেহেরু বিশেষ বিশেষ কিছু কথা বলে তার নেহেরু রিপোর্ট সম্পর্কে। আর নেহেরু রিপোর্টে কি বলে? এই নেহেরু রিপোর্ট এই অবধি যে নেতাদের মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে যে ডমিনিয়ন স্ট্যাটাস গ্রহণ করা, ডমিনিয়ন স্ট্যাটাস। এই ডমিনিয়ন স্ট্যাটাস পাওয়ার জন্য এত কিছু এত কিছু এত কিছু। কি এই ডমিনিয়ন স্ট্যাটাস? এই ডমিনিয়ন স্ট্যাটাস হলো সেই স্ট্যাটাস যেখানে ভারতীয় ভারতীয় যেই টেরিটরি আছে সেখানে ভারতীয়রা শাসন করবে, কিন্তু যে সুপ্রিমো বিষয়গুলো, যেগুলো এক্সটার্নাল অ্যাফেয়ার বিষয়গুলো, যেখানে কোনো অ্যাগ্রেশন, কোনো বড় বিষয়গুলো, সেগুলো কিন্তু সেই ব্রিটিশ পার্লামেন্টই সেগুলো দেখবে। মানে আমরা ব্রিটেনের অধীনে থাকবো, কিন্তু আমরা আমাদের মতো আমাদেরকে চালনা করব। এই হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস। এই ডমিনিয়ন স্ট্যাটাস, এগুলো কোথায় লেখা আছে? এগুলো নেহেরু রিপোর্টের মধ্যে, নেহেরু রিপোর্ট যে দিয়েছে তার মধ্যে কিছু কিছু রিপোর্ট আমি লিখবো, রিপোর্টের তথ্যগুলো। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি হাস্যকর বলা চলে ডমিনিয়ন স্ট্যাটাস, ভারতের চাহিদা ডমিনিয়ন স্ট্যাটাস। কিন্তু এর ঘোরতর বিরোধী ছিলেন কে? জওহরলাল নেহেরু, যারা ইয়ং নেহেরু, নেহেরু, এস সুভাষচন্দ্র বোস, এই ব্যক্তিবর্গ এরা কিন্তু এর ঘোরতর বিরোধী ছিল। তাদের দাবি ছিল পূর্ণ স্বরাজ, সম্পূর্ণ স্বাধীনতা। এই বিষয়ে তারা কি করলেন? এর বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করলেন, ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া লীগ, ইন্ডিপেন্ডেন্স অফ
ইন্ডিয়া লীগ কবে তৈরি করলেন? ঠিক এই মাসেই হবে, আগস্টে, 1928-এর আগস্ট মাসে। কিসের জন্য তৈরি করলেন? তাদের দাবি ছিল সম্পূর্ণ স্বাধীনতা। যাই হোক, ডমিনিয়ন স্ট্যাটাস এখানে গুরুত্বপূর্ণ 19টা ফান্ডামেন্টাল রাইটস, 19টা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তারা কথা বলে। 19টা ফান্ডামেন্টাল রাইট ভারতীয়দের দেওয়ার পক্ষে কথা বলে। ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার। 3 নম্বর, এখানে যে মুসলিমরা যে সেপারেট ইলেকটোরেট চেয়েছিল, যেটা আমরা 1916 সালে চলে যাব, 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগ যুক্ত হয়েছিল। তারা একটা এগ্রিমেন্টের মাধ্যমে, যে এগ্রিমেন্টে বলা হয়েছিল কংগ্রেস মেনে নিয়েছে তাদের সেপারেট ইলেকটোরেট, সেই বিষয়টাকে সম্পূর্ণ এখানে বাদ দিয়ে দেওয়া হয়। তারা জয়েন্ট ইলেকটোরেটের কথা এখানে বলা হয়। এখানে ধর্মীয় বিষয়ে লিবারেল কনসায়েন্সের কথা বলা হয়। ধর্মীয় বিষয়ে কোন যার যেরকম ধর্ম মনোভাব সম্পূর্ণ, সে সেই ধর্ম পালন করবে। 4 নম্বর, এখানে মতিলাল নেহেরু, এই নেহেরু রিপোর্টের যে ছিল মতিলাল নেহেরুর ড্রাফটিং এ এই রিপোর্টে বলা হয়েছিল যে ফেডারেল গভর্নমেন্টের কথা, ফেডারেল গভর্নমেন্টের কথা বলা হয়েছে। এখন ফেডারেল গভর্নমেন্ট কি? ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে একটা কান্ট্রির মধ্যে যে স্টেটগুলো থাকবে, স্টেটেরও প্রচুর পাওয়ার থাকবে, প্রত্যেকটা স্টেটেরও প্রচুর পাওয়ার থাকবে, তাদের নিজস্ব আইনসভা থাকবে, তারা বিভিন্ন আইন তৈরি করতে পারবে। সেন্ট্রালের যেমন থাকবে তেমন প্রত্যেকটা স্টেটেরও থাকবে, স্টেটরা স্বয়ং হবে। এই হচ্ছে ফেডারেলের কথা। ফেডারেলের তাহলে বিপরীতে কে আসে? ইউনিটারি। ইউনিটারির মধ্যে কি? ইউনিটারি সিস্টেম হচ্ছে যেখানে সেন্ট্রাল যতই প্রভিন্স থাকুক না কেন, যতই রাজ্য থাকুক না কেন, তাদের কোনো পাওয়ার নেই। তারা একজন থাকবে, সেটা সেন্ট্রাল প্রদত্ত কেউ সেই রাজ্যটাকে কন্ট্রোল করবে। সেটা হলো ইউনিটারি সিস্টেমের কথা। আমাদের ভারতবর্ষ কি সিস্টেম? ভারতবর্ষ না ফেডারেল না ইউনিটারি, না ফেডারেল না ইউনিটারি। তো ফেডারেল এর বিপরীত ইউনিটারি। তো এখানে ফেডারেল গভর্নমেন্টের কথা বলে মতিলাল নেহেরু, তার হচ্ছে নেহেরু রিপোর্টে। কিন্তু বলাই বাহুল্য, এর যেই স্ট্রাকচারটা বলেছিল সেটা কিন্তু ফেডারেল ছিল না, ইউনিটারির দিকে বেশি ঝুঁকছিল। কেন ইউনিটারির দিকে ঝুঁকছিল? কারণ এখানে বলা আছে যে কোনো ভারতবর্ষে যেই রেসিডুয়াল পাওয়ার গুলো থাকবে, যেই অবশিষ্ট যে ক্ষমতাগুলো থাকবে, যেগুলো বলা থাকবে না এটা রাষ্ট্রের হাতে, মানে সেন্ট্রালের হাতে, না রাজ্যের হাতে, রাজ্য বলতে প্রভিন্সের হাতে, সেইগুলো সম্পূর্ণ পাওয়ার থাকবে সেন্ট্রালের উপরে। সেন্ট্রালের দিকে উনি বেশি ঝুঁকছিলেন। তো এটা ফেডারেল গভর্নমেন্ট বললেও সেটা ইউনিটারির দিকেই বেশি ঝুঁকছিল। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো ডোমিনিয়ন স্ট্যাটাস, ফান্ডামেন্টাল রাইটস, এই সমস্ত বিষয়গুলো নেহেরু রিপোর্টের বলা হয়েছিল। বাস্তবিক নেহেরু রিপোর্ট সবাই মানতে পারে না, মানে না, যার মধ্যে হিন্দু মহাসভা মেনে নেয়নি, মুসলিম লীগ মেনে নেয়নি, এবং সেটা মেনে নেয়নি সেই বিষয়টা জানতে গেলে চলে আসতে হবে এই ডোমিনিয়ন স্ট্যাটাস, মানে সরি, এই নেহেরু রিপোর্ট পেশ হওয়ার পরে, আগস্টে পেশ হওয়ার পরে, তারপর অল পার্টিস কনফারেন্স হয়, যেটা ডিসেম্বর 1920 হয়। যে কনফারেন্সে এটা পাস হবে না ফেল হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য অল পার্টিস কনফারেন্স ডিসেম্বর 1928 বসে, যেখানে এটাকে রিজেক্ট করা হয়েছিল। কোনটাকে রিজেক্ট? নেহেরু রিপোর্টকে রিজেক্ট করা হয়েছিল।